আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে ২০ লন্ডনী দেশপ্রেমিক এবং ২০ কোটি গুপ্ত রাজাকার সমাচার, বাংলাদেশের গল্প। আমরা দেখতে পেয়েছি তারেক রহমান ২৪ জুলাই পরবর্তী সময়টাতে বাংলাদেশে তিনি আসেননি। তার বাংলাদেশে আসাটা তার একার উপর ডিপেন্ড করছে না, তিনি সেটা বলেছিলেন, এবং প্রায় ১৩ বছর পরে তিনি বাংলাদেশে এসেছিলেন এবং রাজকন্যা, রাজত্ব, তিনি সব কিছু কায়েম করেছিলেন। তার পারিষদবর্গ যারা তার সাথে তিনি তাদেরকে নিয়ে এসেছেন, তারা এখন সরকারের হুমরা চুমরা। ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন আমরা শুনতাম রাজা এবং তার পরিষদদের কথা শুনতাম। পালিয়ে গিয়েছেন যুদ্ধে হেরে, বিদেশে বসে যুদ্ধ সংগঠিত করেছেন, যুদ্ধে জয়লাভ করেছেন, ফিরে এসেছেন, রাজত্ব প্রতিষ্ঠা করেছেন। এমন গল্প এখনকার ছেলেপেলেরা শুনে কিনা সেটা আমরা জানি না। তবে আমাদের সময় আমরা এই ধরনের গল্প ঘুমপাড়ানি গল্প হিসেবে শুনতে পেতাম। এখন আমরা সে ধরনের গল্প বাস্তবে দেখতে পাই। তারেক রহমানের যে আন্দোলন সংগ্রাম, তার যেই পারিষদবর্গ, তাদের কার্যকলাপের মধ্য দিয়ে তারেক রহমান ১.৫ বছর পরে বাংলাদেশে এসেছেন, ১৭ বছর লন্ডনে ছিলেন। তিনি বাংলাদেশে এসে শুরু করেছেন গুপ্ত গুপ্ত। বাংলাদেশে যারা ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে তিনি গুপ্ত বলছেন। আর আন্দোলনের সিফাচলার কারা ছিলেন? শিলং, তার লন্ডনী পরিষদ, অথবা তিনি। আমরা দেখেছি হুমায়ুন কবির, যিনি লন্ডনের লেবার পার্টির একজন নেতা ছিলেন, ব্রিটিশ পাসপোর্টধারী, সেই ব্যক্তিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তার লন্ডনে যে সমস্ত লোকজনগুলো ছিল তারাই বাংলাদেশের সরকারের এখন সব হোমরা চোমরা। বাংলাদেশে ১৭ বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে, যারা ধান খেতে, পাট খেতে, পালিয়ে থেকে রিক্সা চালায় মানবত জীবনযাপন করেছে, তাদের কোনো খোঁজ নাই। লন্ডনীরাই এখন হচ্ছে বিপ্লবী, লন্ডনীরাই এখন সংগ্রামী, তারাই এখন বিপ্লবের এবং আন্দোলনের ফসল নিচ্ছে। এবং একই গল্প আমরা ১৯৭১ সালে দেখতে পেয়েছিলাম। ১৯৭১ সালের মুক্তির সংগ্রামে যারা বাংলাদেশে পাকিস্তানি সৈন্যদের সাথে যুদ্ধ করেছে তাদেরকে দোসর বলা হয়েছে, তারা রাজাকার ছিল, এমন একটা কথা ছিল। আর যারা বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় চলে গিয়েছিল, কলকাতার নানা রকমের বিলাসবহুল জীবনযাপন করেছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দর সাথে এক সাজে যোগ সাজসে তারা ভোগ বিলাসে মত্ত ছিল, তারাই হচ্ছে গিয়ে দেশপ্রেমিক ছিল। বাকি যারা বাংলাদেশে ছিল তারা ছিল স্বৈরাচারের দোসর, রাজাকারের দোসর, এমন নানা রকমের ট্যাগ তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। ১৯৭১ সাল অথবা ২০২৪ সাল, দুইটা ইতিহাসে আমাদেরকে একই রকমের গল্প বলে। এখন বাংলাদেশের পরবর্তী গল্পটা কি? পরবর্তী গল্পে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। তিনি তার নেতৃস্থানীয় লোকজনদেরকে তার আশেপাশে রাখছেন এবং বাংলাদেশের যারা ২০ কোটি মানুষজন আছে, যারা তার আন্দোলনে, তার সংগ্রামে তার সাথে ঐক্যবদ্ধ হতে চাচ্ছে, তাদেরকে তিনি নানাভাবে ইনফ্লুয়েন্স করছেন এবং সংগ্রাম, ত্যাগ, যা কিছু করার বাংলাদেশে যারা আছেন তারাই করবে। এবং সেটাই আমরা দেখতে পাই, স্পিড বোট দিয়ে করছে, রাস্তাঘাটে নানা জায়গাতে ঝটিকা মিছিল করছে, নানা রকমের জানাজায় গিয়ে তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে। কিন্তু আমরা জানি যে সময়ের আবর্তনে কোনো এক সময় যখন বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে তখন এদেরকে কোনো মূল্যায়ন করা হবে না। যারা পালিয়ে আছে, যারা লন্ডনে আছে, যারা ভারতে আছে, কলকাতাতে আছে, যারা হয়তো বা
আমেরিকাতে আছে তাদেরকে মূল্যায়ন করা হবে। আমরা সেটাই দেখতে পাই, শামীম ওসমান, তামিম ওসমান, নানা রকমের নানা জনের বক্তৃতা বিবৃতির মধ্য দিয়ে রেজাউল করিম, তারা তাদের ইনফ্লুয়েন্স রাখছে সোশ্যাল মিডিয়াতে নানা রকমের মিডিয়ার কল্যাণে, এবং তারাই পুরস্কৃত হবেন। বাংলাদেশে যারা আছেন তাদেরকে গুপ্ত তাদেরকে দোষর নানা কিছু বলে তাদেরকে আবার বঞ্চিত করা হবে। সুতরাং লুটেরা আলিবাবা এবং 40 চোর কেন্দ্রিক বাংলাদেশের যেই রাজনীতি, সেই রাজনীতিতে আমরা যদি রাজনীতির ইতিহাস পর্যালোচনা করি, বর্তমান অতীত, তাহলে ভবিষ্যতে আমরা সেই জিনিসটাই দেখতে পাই। ভিন্ন কিছু আমরা আশা করতে পারি না। তারেক রহমান এবং তার বর্তমান সরকারের যারা নেতৃস্থানীয় লোকজন, শিলং থেকে শুরু করে সালাউদ্দিন গুম থাকা ব্যক্তি, তারা এখন বাংলাদেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী লোকজন, সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রাপ্ত লোকজন। সুতরাং বাংলাদেশে এখন একটা সময় যাচ্ছে, সুযোগ যাচ্ছে। যে সুযোগটা হচ্ছে কলকাতায় চলে যাওয়া, হাসিনার সাথে আন্দোলন সংগ্রাম করা। 17 বছর ছিল লন্ডনে পৌঁছে যাওয়া, লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে আন্দোলন সংগ্রাম করা। এর আগে 1971 সালে কি ছিল? 1971 সালে ছিল হচ্ছে কলকাতায় চলে যাওয়া, আন্দোলন সংগ্রাম করা। আমরা দেখেছিলাম জহির রায়হান, বাংলাদেশের অন্যতম স্বনামধন্য চলচ্চিত্রকার, তিনি কলকাতায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিলাসবহুল জীবনযাপন নিয়ে তার ক্যামেরায় নানা রকমের ক্লিপ ধারণ করেছিলেন, এবং তার জন্যই তিনি স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশে এসে খুন হয়ে যান। সুতরাং ইতিহাস আমাদেরকে যেটা বলে, বাংলাদেশে কেউ যদি পরবর্তীতে নেতৃস্থানীয় পজিশনে যেতে চায়, তাকে এখন কলকাতায় যেতে হবে। তাকে এখন হাসিনা যে আন্দোলন সংগ্রাম, সে আন্দোলন সংগ্রামের অংশী হতে হবে। সেখান থেকে নিরাপদে থেকে, ভোগবিলাসে মর্ত থেকে ফিল্ডে কি হচ্ছে সেটা দেখার দরকার নেই। এখানে যারা করছে তারা হচ্ছে সব গুপ্ত সুপ্ত রাজাকার, দোসর। সুতরাং সিফাহ সালাদ যারা ছিলেন লন্ডনে ছিলেন, সিফাহ সালাদ যারা ছিলেন তারা এখন কলকাতাতে আছেন। সুতরাং বাংলাদেশের জনগণকে তাদের পরবর্তী গন্তব্য ঠিক করতে হলে এখন অতীত ইতিহাস পর্যালোচনা করে ঠিক করতে হবে। আমরা চাই 24 পরবর্তী বাংলাদেশে আমরা অতীতের ইতিহাসের পুনরাবৃত্তি চাই না। আমরা চাই বাংলাদেশে আইনি শাসন প্রতিষ্ঠিত হোক, যোগ্যতার মূল্যায়ন হোক, চোর ডাকাত বদমাশ কেন্দ্রিক যে বাংলাদেশের রাজনীতি আছে সেগুলো থেকে বাংলাদেশ বেরিয়ে আসুক। জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে এমন লোকজন জনগণের টাকা লুটপাট করে রাজকীয় জীবনযাপন করবে, দুর্নীতির অবসান হোক, সুশাসন প্রতিষ্ঠা হোক। ইউনূস পরবর্তী বাংলাদেশের যে আলোচনাগুলো হয়েছিল সুশাসন কেন্দ্রিক, সেগুলা সত্যিকার আলোর মুখ দেখুক। আমরা 20 লন্ডনী দেশপ্রেমিক এবং 20 কোটি গুপ্ত রাজাকার সেই গল্পের পুনরাবৃত্তি আর দেখতে চাই না। আমরা খাম্বা এবং হাওয়া ভবন কেন্দ্রিক যে রাজনীতি, সেটা আর দেখতে চাই না। আমরা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসর কেন্দ্রিক যে রাজনীতি, সেটা আমরা দেখতে চাই না। আমরা স্বৈরাচার এবং স্বৈরাচারের দোসর কেন্দ্রিক রাজনীতি, সেটা আমরা দেখতে চাই না। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।